জেনিথ একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি শান্তনু স্যার। আমার সঙ্গে আছে জেনিথ একাডেমির একজন কৃতি ছাত্র অর্পণ। অর্পণ রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি পেয়েছে। কি চাকরি পেয়েছে, এখন পোস্টিং কোথায় এবং কিভাবে অর্পণ প্রিপারেশন নিয়েছে, আর কোন কোন পরীক্ষায় কোয়ালিফাই করেছে, তো সবকিছুই আজকে আমরা অর্পণের মুখ থেকে সরাসরি শুনবো। এবং এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা নতুন অ্যাসপিরেন্টস বা যারা এখনো স্ট্রাগল করছো, কারণ অর্পণের স্ট্রাগলটা অনেকটা লং। তো এই ভিডিওটা দেখলে তোমরাও কিন্তু এনকারেজড হবে এবং তোমরা নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করতে পারবে। তো আমি আর সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাচ্ছি অর্পণের কাছে। অর্পণ, কেমন আছে বলো? খুব ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো তোমার সম্বন্ধে একটু বলো সবাইকে। নমস্কার, আমি অর্পণ সাউথ। আমার বাড়ি মেদিনীপুর জেলায়। আমি বর্তমানে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়াতে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ পদে কর্মরত। বর্তমানে আমার পোস্টিং মধ্যপ্রদেশের ইন্দোর ব্রাঞ্চে। তো আমার জার্নিটা স্যারের সাথে খুবই দীর্ঘ। আমি 2021 সালে এই কম্পিটিটিভ ফিল্ডে প্রথম পা দিই। বিএসসি এগ্রিকালচার কমপ্লিট করার পরেই এমএসসি এগ্রিকালচারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু চিন্তা ভাবনা হয় যে একটা সরকারি চাকরি যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি পরিবারেরও পাশে দাঁড়ানো যায়। তো সেই উদ্দেশ্য নিয়েই আমি এমএসসি এগ্রিকালচারটা কুইট করি। দেন আমি কম্পিটিটিভ লাইনেই ডাব্লিউবিসিএস কে লক্ষ্য করে প্রিপারেশনটা শুরু করি, এবং ওই প্রিপারেশনের মধ্যে থেকেই যত পরীক্ষা ওই সাবজেক্ট কে ঘিরে হতো, তো সেই সমস্ত পরীক্ষা আমি সবই দিয়েছি। সেটা ব্যাংক থেকে শুরু করে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং স্টেট গভর্নমেন্টের পুলিশ বোর্ডের যে এক্সামগুলো হয়েছে ইদানিংকালে, প্রত্যেকটি আমি দিয়েছি। তো তার মধ্যে থেকে কিছু পরীক্ষায় সাকসেস শেষ অবধি গিয়েও হয়নি, আবার কিছুতে প্রথমেও আটকিয়েছি। তো অবশেষে 2025 সালে আমি এই কটন কর্পোরেশন অফ ইন্ডিয়াতে সিলেক্ট হয়েছে আর কি। আচ্ছা, এই কটন কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে চাকরি, এটা তো খুব একটা কমন নয়, সবাই কি দিতে পারে? না, এটা সবাই দিতে পারে ক্রাইটেরিয়াটা না। কি? এটা করার জন্য স্যার বিএসসি এগ্রিকালচার কম্পালসারি। মানে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে হবে? এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখানে তোমার রাউন্ড কি কি আছে, মানে কিভাবে পরীক্ষার রিক্রুটমেন্ট হয় একটু বলবে? এখানে একটাই পরীক্ষা হয় এবং সেটা কন্ডাক্ট করে আইবিপিএস। আচ্ছা। যেরকম ব্যাংকিং এর প্যাটার্ন হয় সেম প্যাটার্ন, কিন্তু এর 120টা কোশ্চেন থাকে, যার মধ্যে 60টা থাকে নর্মাল কম্পিটিটিভ ফিল্ডে, যেরকম ম্যাথ, সব রিজনিং, সাবজেক্টই থাকে? সব সাবজেক্ট। আর বাকি 60টা কোশ্চেন থাকে কোর এগ্রিকালচার থেকে। এই হচ্ছে মানে ব্যাপার। এগ্রিকালচার যাদের সাবজেক্ট তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি, মানে অপরচুনিটি। কম্পিটিশন তুলনামূলকভাবে কম হ্যাঁ, থাকে। কম্পিটিশন তুলনামূলকভাবে কম। তো আমি যেটুকু আরটিআই এর মাধ্যমে ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, তো এই বছর সামথিং গোটা অল ইন্ডিয়াতে 15-16 হাজার এরকম পরীক্ষায় বসেছিল। আচ্ছা। তো সিটটাও খুবই কম থাকে এতে। তো আমার পোস্টে 120টা মতো ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে জেনারেলের 45টা ছিল। 45টা। আচ্ছা, তুমি যে বললে প্রথমে তুমি ব্যাংকও দিতে, সিজিএলও দিতে, ডাব্লিউবিসিএসও দিচ্ছ, তো তোমার এই যে সব রকম পরীক্ষা, অনেকেই যেটা করার চেষ্টা করে যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে, তো তার জন্য যা পরীক্ষা আসছে তার এলিজিবিলিটির মধ্যে সবকিছুই দিচ্ছে। তো তুমি কি মনে করো, মানে এটা কতটা ঠিক? না, আমি এটা মনে করি স্যার, মানে শুরুতে প্রত্যেকেই, এটা আমি কেন, প্রত্যেকেই বিভিন্ন পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্স করে যে নিজের ফিল্ডে আমি কতটা ইমপ্রুভ করতে কমফোর্ট পারছি। জোনটা আর কি। হ্যাঁ, কমফোর্ট জোনটা। তো তারপরে গিয়ে প্রত্যেকেই আমার মনে হয় একটা জায়গা থেকে ফিক্সড হয় যে সে ব্যাংকেই যাবে, নাকি সে সিজিএল, সিএইচএসএল দিবে, নাকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস এই টাইপের পরীক্ষাগুলো দিবে। মানে স্পেশালাইজেশনটা তারপরে আস্তে আস্তে তারপরে আসে। আসে। হ্যাঁ, মানে এই ডাক্তারের মতো এমবিবিএস সবাইকে করতে হয়, হ্যাঁ, তারপরে অনেকে একদম স্পেশালাইজেশন একদম আছে। একদম। তো তুমি ডাব্লিউবিসিএস টা যে চুজ করেছো, মানে এখন তুমি এটা ছাড়া ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউবিসিএস। আচ্ছা, এর মধ্যে কি তুমি কোনো পরীক্ষা, কোনো প্রিলিমস বা মেন্স কিছু কোয়ালিফাই করেছো? হ্যাঁ, এর আগে আমি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতেও প্রিলিমস মেন্স কোয়ালিফাই করেছি, কিন্তু ওই ফাইনাল লিস্টে গিয়ে ওয়েটিং লিস্টে হয়নি। চলে আসে। আচ্ছা।
এছাড়াও এমটিএস এ দুবার কোয়ালিফাই করি, কিন্তু ফাইনাল লিস্টে গিয়েই ওই বাদ পড়ে যায় কিছু কাট অফ মার্কসের জন্য। আর রিসেন্টলি মিসলেনিয়াসের ডাব্লিউবিসিএস ডাব্লিউপিএসসি মিসলেনিয়াসের মেন্স দিয়ে এসেছি। আর বাকি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর দুটোরই প্রিলিমস কোয়ালিফাই করেছি, কিন্তু এই চাকরিটা হয়ে যাওয়ার জন্য আর মানে মাঠে যায়নি। আচ্ছা, তো মানে তোমার এটা অনেকটা লং জার্নি। তো 21 থেকে আজ ধরো 26, তুমি চাকরিটা পেয়েছো মনে হয় 25-এর শেষের দিকে, তো প্রায় 4 বছরের একটা জার্নি। তো এর মধ্যে তো অনেক ফেলিয়ার এসছে, হ্যাঁ, তো স্ট্রাগলও করতে হয়েছে অনেকে। তো এই সময় কি তোমার কখনো মনে হচ্ছে যে আর পড়াশোনা করতে ভালো লাগছে না, বা এবার আমার দ্বারা হবে না, এরকম কি কখনো মনে হচ্ছে? একটা টাইমে গিয়ে 2.5-3 বছর করার পরে যখন কোনো এক্সামই ক্র্যাক করতে পারছিলাম না, তখন মনে হয়েছে যে এবার প্রাইভেট লাইনেই যাওয়া ভালো। কিন্তু কারণ আমার সাথে পড়া যত আমাদের ব্যাচমেটরা ছিল সবাই বিভিন্ন জায়গায় প্রাইভেটে আজ প্রতিষ্ঠিত। তো ওই জায়গাটায় মনে খুব খারাপ লাগতো যে আমি এখন ওই 4 দেওয়ালের মধ্যে ঘরে বসেই প্রিপারেশনটা নিচ্ছি, অথচ কিছুই হচ্ছে না। আদৌ হবে কিনা এর সিওরিটিও নেই, কারণ সরকারি চাকরির পরীক্ষাটা খুব ভাস্ট। এখানে কজন আসবে আর কজন শেষ পর্যন্ত সাকসেস পাবে এটা মানে বলা যায় না আর কি। টাফ কম্পিটিশন। তো সেই জায়গাটা থেকে মনে হয়েছিল, তবে এটাও আস্তে আস্তে একটা স্টেজ হয় যে মানে যে স্টেজে গিয়ে প্রত্যেকটা পরীক্ষারই ক্লিয়ার হতে থাকে, মানে ওই স্টেজে গিয়ে একটা প্রিপারেশনের কনফিডেন্স পাওয়া যায়। তো সেইটাই আমার 2024-এর শেষ থেকে হয়েছিল। আমি যতগুলো পরীক্ষা দিয়েছিলাম প্রত্যেকটারই প্রিলিমস কোয়ালিফাই করেছি, কিছু ক্ষেত্রে মেন্স কোয়ালিফাই করেছি। তো সেখান থেকে মনে হয়েছিল এবার কিছু একটা হয়ে যেতে পারে, সেই কনফিডেন্সটা। কারণ তোমার মতো প্রচুর স্টুডেন্ট আছে যারা স্ট্রাগল করছে, যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু অনেকেই আমি দেখেছি যেটা যে কিছুদিন পড়ার পর ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, যে যখন দেখছে যে ভ্যাকেন্সি এত কম, তার তুলনায় ক্যান্ডিডেট এত বেশি, কম্পিটিটর এত বেশি, কিংবা পরীক্ষা ধরো ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, তো এইগুলো দেখে অনেকেই কিন্তু কুইট করে দেয় মাঝপথে। তো তাদের জন্য তুমি কি বলবে? মানে যারা ধরো এখন তাদের স্বপ্ন আছে একটা চাকরি পাওয়ার, কিন্তু তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে যে আমি কেন কোয়ালিফাই করতে পারছি না, আমার দ্বারা কি আদৌ চাকরি হবে? তো তাদের জন্য তুমি কি মেসেজ দেবে, কি সাজেশন? আমি এটাই বলবো যে প্রত্যেকটা পরীক্ষার তো একটা সিলেবাস থাকে এবং একটা সাবজেক্ট পুরোটা থাকে। তো তাকে আগে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি ওই পরীক্ষায় যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি পুরোপুরিভাবে রেডি কিনা। আমি কিছুটা পড়লাম, কিন্তু তারপর ওটা দিয়ে গিয়ে আমি এক্সামটা বসলাম এবং হলো না, এবং সেটা আমি ডিমোটিভেট হয়ে ছেড়ে দিলাম যে আমার কেন হচ্ছে না। এটা খুবই তোমরা অনেকে আমি দেখেছি আমি যেটা করে, যে কিছুদিন প্রিপারেশন নেওয়ার পরই যে মিসলেনিয়াস মক প্র্যাকটিস করছে বা সব রকম পরীক্ষাগুলো দিচ্ছে, যে যে কেন আমার হচ্ছে না চাকরি। তো তুমি কি মনে করো যে বেসিক যেটা, সেই বেসিকটা কমপ্লিট করাটা কতটা দরকার? বা একটা ক্যান্ডিডেট, আমি ধরলাম একটা, আমি ডব্লিউবিসিএস বাদ দিচ্ছি, যে কোনো পিএসসির অন্য পরীক্ষা ধরছি, তো একটা সিলেবাস শেষ করতে একটা ক্যান্ডিডেটের মোটামুটি কিরকম সময় লাগতে পারে? মোটামুটি যদি সিভিল সার্ভিস বলি 1-1.5 বছর লাগবেই, মানে পুরো যত সাবজেক্ট আছে সবার ওভারঅল সিলেবাস কমপ্লিট করতে, ভালোভাবে গো থ্রু করতে 1-1.5 বছর লাগবে। দেন এমসিকিউ প্র্যাকটিস, আর আবার মক দিতে দিতে যেগুলো ভুলে যাচ্ছি সেগুলোকে আবার ঘুরে বই উল্টিয়ে রিভিশন দেওয়া, এটা খুব জরুরি। মানে 1-1.5 বছর সময় দিতে হবে, তার আগে অধৈর্য হলে হবে না। একদমই না, একদমই 1.5 বছর। একটা সরকারি চাকরি যেহেতু সারা জীবনের ভবিষ্যৎ, তো সেই জায়গায় 1.5 বছর 2 বছর তাকে ওই ফিল্ডে কাটাতেই হবে, না হলে সেই ফিল্ডার সম্বন্ধে বুঝবে না, বুঝতে পারবে না। মানে জিনিসটা বুঝতেই 1-1.5 বছর সময় লেগে যায়, তারপরে প্র্যাকটিস করতে হবে। আর টেক্সট পড়া তোমার কি মনে হয় কতটা দরকার? মানে শুধু নোটস এমসিকিউ পড়লেই কি হবে, না টেক্সট পড়াটারও দরকার আছে? টেক্সট পড়তেই হবে। এবারে সেটা তাকে ডিসাইড করতে হবে যে আমার জন্য, বাজারে ভূগোল বলুন, ইতিহাস বলুন, অনেক রকমেরই বই আছে, কিন্তু তাকে এবারে সেইখান থেকে চুজ করতে হবে যে আমার জন্য কোনটা কমফোর্টেবল এবং আমি কোনটা সহজে বুঝতে পারছি, এবং এক্সামের সময় আমি কত তাড়াতাড়ি সেই বইটাকে রিভিশন দিতে পারবো, সেই অনুযায়ী তাকে বেছে নিতে হবে যে কোন লেখক। তার সঙ্গে টিচারের হেল্পটাও অবশ্যই অবশ্যই দরকার, একদম। তো অর্পণার থেকে খুব বেশি সময় আর আমরা নেবো না, ইন্টারভিউর একদম শেষের দিকেই আমরা চলে এসেছি। তো একটা শুধু কোয়েশ্চেন আমি তোমাকে করব, যেহেতু
এই ভিডিওটা অনেকেই দেখবে, যারা অ্যাসপিরেন্টস আছো, যারা এখনো পর্যন্ত সাকসেস পাওনি, বা অনেকে প্রিলিমস কোয়ালিফাই করছো, মেন্সে গিয়ে আটকে যাচ্ছ। তো তাদের জন্য তুমি দু একটা কথা বলো, যাতে আহ, ওই প্রিপারেশনটা নিলে, ওই স্ট্র্যাটেজিটা ফলো করলে তাদের কাছে একটু হেল্পফুল হয়। আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব যে এই ফিল্ডে এলে মোটামুটি 1-1.5 বছর তাকে কাটানো উচিত। না হলে ওই হলো না, 3-4টা এক্সাম দিলাম, আহ, তারপরে ছেড়ে দিলাম, সেটা কখনোই উচিত না। এবং পড়াটাকে সিরিয়াসলি নিতে হবে যে আমাকে কিছু একটা পেতে হবেই। যতদিন না না পাচ্ছি আহ, এই ফিল্ড ছেড়ে যাওয়া যাবে না। আর আরেকটা কথা, যে এখন যেহেতু কম্পিটিশনটা খুব বেড়ে গেছে, তো ওই গতানুগতিক এই পরীক্ষাটাই আমি দেব, এবং এই পরীক্ষাটা না হলে আমি আর কোনো এক্সামই দেব না, আমি কুইট করব, এই রকম মানসিকতা নিয়ে এগোনো উচিত না। তো সেখানে কিছু একটা পেলেও সেটাকে গ্রহণ করে তারপরে বড় স্বপ্ন যেটা সে দেখছে সেটা করা উচিত। মানে প্রথমে বড় স্বপ্নের পিছনে ছুটলাম এবং সেটা হলো না বলে ছেড়ে দিলাম, সেটা একদমই না। আর রিগোরাস পড়াশোনার মধ্যে থাকতে হবে। ইভেন এটা মানে গর্বের কোনো বিষয় না স্যার, মানে আমি বলছি আমার তরফ থেকে, আমি ট্রেনে যাই, বাসে যাই, কখনো কোনো আত্মীয় বাড়ি গেল, আমার ব্যাগে 1-2 বই সবসময় থাকে। মানে কিছু না হলেও অফ টাইমে ওই বইটা খুলে যে একটু দেখা, এই অভ্যেসটা আমার সবসময় ছিল। তো সেইটা একটা কোনোভাবে মোটিভেট করতো না, আজকে 1 ঘন্টা হলে যদি একটু বইটা দেখতে পারি আর কি। তো ওই দুর্গাপুজোর সময় 4 দিন 5 দিন মজা করা ঠিক আছে, কিন্তু তার মধ্যেও 1 ঘন্টা 2 ঘন্টা পড়াশুনোতে টাইমটা দিলে কি হয় যে মানে এতদিনের যে জার্নিটা, এটা হঠাৎ করে মনে হয় না যে 4 দিন ছুটি কাটিয়ে দিলাম, হঠাৎ করে যেটা মনে হয় যে বইটা নতুন লাগছে। হ্যাঁ, তো সেই জিনিসটা হয় না। মানে রেগুলারিটিটা খুব দরকার। রেগুলারিটি মেনটেন করা গভর্নমেন্ট মানে যে কোনো জবের জন্য খুবই দরকার। আর এটাই মানে বলা। আমরা যেটা করি যে মাঝখানে 2-4 দিন অফ করে দিলাম, তারপর একদিন খুব বেশি পড়ে নিলাম, হ্যাঁ, এরকম না করে একদমই একটা না, একদমই না। শিডিউল মেনটেন করে পড়াশোনা করাটা উচিত। তো অর্পণকে আমরা পেলাম, তার জন্য সত্যি অর্পণের কাছে আমি আমি অর্পণকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ যদিও দিয়ে তাই অর্পণ ছোট আমার করবেন থেকে না। অনেক ছোট, হ্যাঁ, তবুও অর্পণ অত দূর থেকে এসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, সেটা একটা বড় ব্যাপার। আর আশা করি অর্পণের বাকি যা এক্সপেকটেশন, যা ড্রিম, যা কিছু আছে সবকিছু সাকসেসফুল সে হবে, সবকিছু তাই সে অ্যাচিভ করতে পারবে। আগামী দিনগুলো অর্পণের ভালো কাটবে, এবং এটাও আশা করছি জেনিথ একাডেমির তরফ থেকে যে খুব তাড়াতাড়ি অর্পণকে আমরা আবার পাবো এই চেয়ারে, অন্য একটা পরীক্ষায় সাকসেসের গল্প শোনানোর জন্য। তো খুব ভালো লাগলো অর্পণ, তুমি এসছো, আমাদের সময় দিলে। তোমার দিনগুলো ভালো কাটুক, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে।